তাহলে আজকে আমাদের শুরু করছি মেশিনের, ঠিক আছে, একটা কমপ্লিট রিভিশন ক্লাস, যেখানে প্রথমে আমি তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ, ঠিক আছে, মোটামুটি 100টা করে 50টা করে একটা কোশ্চেনের সেট দেবো ইন্ডিভিজুয়াল সাবজেক্ট ওয়াইজ, ঠিক আছে, আর একটা মিক্সড কোশ্চেন সেট দেবো, ঠিক আছে। আমি তোমাদের দেখবে ক্লাসটা হয়ে গেলে এরকম 100টা করে কোশ্চেন সেট হলো, প্রত্যেকটা টপিকের উপর আলাদা আলাদা করে আছে, ঠিক আছে। এইগুলোতে কোনো পাসওয়ার্ড দেওয়া নেই, এটাতে একটা পাসওয়ার্ড দেওয়া আছে easyelectrical.in, এটাই আমাদের পাসওয়ার্ড, ঠিক আছে, ছোট হাতের। এটা দিলেই এই পিডিএফটা খুলে যাবে। তাহলে এটা হয়ে গেল এই কোশ্চেন সেটটা। আর একটা হচ্ছে আজকের নতুন কোশ্চেন সেট, সেটা হচ্ছে তোমার 2025-এর কোশ্চেন গুলো, ঠিক আছে। কোশ্চেন পেপার প্রথমে দেওয়া থাকবে, তারপরে অ্যান্সার কি কোশ্চেন পেপারের সঙ্গে দেওয়া থাকবে, ঠিক আছে। আর হ্যান্ড রিটেন একটা নোট আছে, এই হ্যান্ড রিটেন নোটটা আমি তোমাদের দিয়ে দেবো। এইটাতে মোস্ট প্রবাবলি প্রত্যেকটা টপিকের উপরই প্রায় ওই মোস্ট ইম্পর্টেন্ট যে হাইলাইটস অথবা রিভিশন, সেই জিনিসগুলো এখানে লেখা আছে, ঠিক আছে। চলো তাহলে শুরু করা যাক। প্রথম কথা, দেখো, আমাদের সাবজেক্ট পড়তে গেলে সবার ফার্স্ট স্টেজ হচ্ছে সাবজেক্টকে ছোট ছোট টপিকে ভেঙে দেওয়া, ঠিক আছে। এবং সেই ছোট ছোট টপিকে ভেঙে দিয়ে সেই ইন্ডিভিজুয়াল টপিককে টার্গেট করা, তাহলে তুমি একটা সাবজেক্টকে শেষ করতে পারবে। আমি দেখবে প্রত্যেকটা ক্লাস যখন নিই, তখন দেখবে প্রত্যেকটা ক্লাসের কিছু সাব টপিক থাকে, এবং আমি একটা 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 করে টপিককে শেষ করতে থাকি, ঠিক আছে। এবং দিস ইজ দি আলটিমেট অ্যাপ্রোচ টুয়ার্ডস ফিনিশিং এনি টপিক অর এনি সাবজেক্ট, ঠিক আছে। যেমন ধরো এখানে আমি ডিসি মেশিনের কথা লিখেছি, ট্রান্সফরমারের কথা লিখেছি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের সিলেবাস মোস্টলি। তো ট্রান্সফরমারে দেখো এরকম 20টা ভাগ আছে, আমাদের এতগুলো বিষয় পড়তে হবে। প্রিন্সিপালস এন্ড ইএমএফ ইকুয়েশন, কনস্ট্রাকশন, ঠিক আছে। আইডিয়াল ট্রান্সফরমার কাকে বলে, প্র্যাকটিক্যাল ট্রান্সফরমার কি জিনিস, রেফার্ড ভ্যালু কি জিনিস, ইকুইভ্যালেন্ট সার্কিট কি জিনিস। তো এগুলো সবকিছুই আমাদের একসাথে দেখতে হবে। এরকম ভাবে এই লিস্টটা সবার আগে আমাদের কাছে থাকতে হবে। ইন্ডাকশন মোটরের দেখো কিছু টপিক লিস্ট আছে, অল্টারনেটরের আছে, সিনক্রোনাস মেশিনের আছে, ডিসি মেশিনেরও আছে। ডিসি মেশিন আমি তোমাদের করে দিয়েছি, মোটামুটি 20টার কাছাকাছি টপিক আছে, ঠিক আছে। তো সেই ডিসি মেশিনের টপিকটা যেহেতু এখানে লেখা নেই, তবু আমি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। ডিসি মেশিনের তুমি যদি দেখো, ডিসি মেশিনের তুমি যদি দেখো, ডিসি মেশিনের এরকম তোমার বেশ 20টার মতো টপিক আছে, ঠিক আছে। বেসিক্স, কনস্ট্রাকশন, ক্লাসিফিকেশন, আর্মেচার রিঅ্যাকশন, এগুলো দিয়ে, এবং লাস্টে 4 পার্টের টপারের সাথে। এটা সংক্রান্ত ডিসি মেশিন সংক্রান্ত একটা ডিটেল ক্লাস আমি নিয়েছিলাম, মানে ইন্ডিভিজুয়াল সাবজেক্টের রিভিশন ক্লাস আমি নিয়েছিলাম, ইন্ডিভিজুয়াল টপিক ডিসি মেশিনটা আমি একবার নিয়েছিলাম। সো দিস ইজ দি সিলেবাস। তো এই সিলেবাসটা সবার আগে আমাকে থাকতে হবে, আমাকে কি পড়তে হবে, ঠিক আছে। তারপর তো পড়াশোনা চালু হবে। তো দেখো, আমরা ডিসি মেশিন থেকে একবার দেখি। ডিসি মেশিনের ইম্পর্টেন্ট পয়েন্ট গুলো বলতে সবার আগে আমাকে জানতে হবে যে দুটো পয়েন্ট আমাকে জানতে হবে। একটা হচ্ছে আমরা পড়ে থাকি, বলো কার মনে আছে, একটা হচ্ছে স্ট্যাটিক্যালি ইনডিউসড ইএমএফ কি জিনিস, স্ট্যাটিক্যালি ইনডিউসড ইএমএফ কি জিনিস, হোয়াট ইজ স্ট্যাটিক্যালি ইনডিউসড ইএমএফ, বলো ভাই সকল। এন্ড হোয়াট ইজ ডাইনামিক্যালি ইনডিউসড ইএমএফ, ডাইনামিক্যালি ইনডিউসড ইএমএফ। এই দুটোর মধ্যে সবার আগে আমাকে ফারাক জানতে হবে। স্ট্যাটিক্যালি ইনডিউসড ইএমএফ কাকে বলে আর ডাইনামিক্যালি ইনডিউসড ইএমএফ কাকে বলে, বলো কার আইডিয়া আছে, কার মনে আছে, রিপ্লাই করার চেষ্টা করো ভাই সকল, যে কোনো একজন, কার কি মনে আছে স্ট্যাটিক্যালি ইনডিউসড ইএমএফ কাকে বলবো? স্যার বলবো? হ্যাঁ বলো না, বলো না, বলো না। স্যার, অল্টারনেটিং ফ্লাক্সের জন্য যে ইএমএফ ইনডিউসড হয় সেটা হচ্ছে স্ট্যাটিক্যালি ইনডিউসড ইএমএফ। আচ্ছা, আর কন্ডাক্টর আর ফ্লাক্সের মধ্যে রিলেটিভ ভেলোসিটি থাকলে তারপরে কন্ডাক্টরের মধ্যে যে ইএমএফ ইনডিউসড হয় সেটা হচ্ছে ডাইনামিক্যালি ইনডিউসড ইএমএফ। ঠিকই বলেছে ও, কিছু ভুল বলেনি। মানে যেখানে আমাদের কাছে দুটো প্যারামিটার আছে, একটা হচ্ছে আমরা একটা কন্ডাক্টর রেখেছি, আর আমাদের কাছে একটা ফিল্ড আছে। এবার এই কন্ডাক্টর আর ফিল্ডের মধ্যে যদি কোনো ধরো ফিজিক্যাল মোশন থাকে, যেমন অল্টারনেটরের ক্ষেত্রে, যেমন ধরো ডিসি মোটরের ক্ষেত্রে, ডিসি জেনারেটরের ক্ষেত্রে, সেখানে ফিল্ড ফিক্স থাকে, তারপর আমি আর্মেচার কন্ডাক্টর গুলোকে রোটেট করাই।
তার মানে দেয়ার হ্যাজ টু বি এ মোশন বিটুইন দি ফিল্ড অ্যান্ড দি কন্ডাক্টর। দুজনের মধ্যে যদি কোনো মোশন না থাকে তাহলে ইনডিউসড ইএমএফ তৈরি হবে না। তো সেইটাকে আমরা বলছি ডাইনামিক্যালি ইনডিউসড ইএমএফ। কিন্তু ট্রান্সফরমারেও তো ইএমএফ তৈরি হয়। ট্রান্সফরমারে কিভাবে ইএমএফ তৈরি হয়? সেখানে আমি যে ফ্লাক্সটা সাপ্লাই করছি, যে ফিল্ডটা দিচ্ছি, সেই ফিল্ড ইটসেলফ ইজ অল্টারনেটিং, ঠিক আছে? তো ফিল্ড যেহেতু অল্টারনেটিং, তা সেই জন্য আমাকে অন্য সাইডে যে কন্ডাক্টরটা লাগিয়েছি, মানে প্রাইমারি আর সেকেন্ডারিতে বলো, সেকেন্ডারিতে অটোমেটিক্যালি ভোল্টেজ তৈরি হয়ে যাচ্ছে। সেকেন্ডারিতে আমাকে আলাদা করে কোনো কন্ডাক্টরটা রোটেশন করার দরকার পড়ছে না। রোটেশন না করেই কিন্তু আমি ডাইরেক্টলি সেখানে ইএমএফ ইনডিউস করতে পারছি। তাহলে এই দুটোর মধ্যে আমরা ডিসি মেশিনের মধ্যে জেনারেলি ডাইনামিক্যালি ইনডিউসড ইএমএফ ইউজ করি। এবার এই যে ইএমএফ ইনডিউস হচ্ছে, সেই ইএমএফ ইনডিউসটা কোন ফর্মুলায় বলো, কার মনে আছে? এই ইএমএফ ইনডিউসড হয় আমাদের ফ্যারাডে ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন থেকে। তাহলে সেখান থেকে আমরা কি লিখতে পারি? E is proportional to d psi by dt, d lambda by dt বা d psi by dt। psi হচ্ছে ফ্লাক্স লিংকেজ বা ল্যামডা হচ্ছে ফ্লাক্স লিংকেজ। তাহলে সেখানে তুমি যদি n phi বসিয়ে দাও, psi is equal to n phi বসালে এই সম্পর্কটা হয়ে যাচ্ছে E is equal to n d phi by dt। এবার মাইনাস সাইনটা কেন আসছে? তার কারণ হচ্ছে তুমি যদি একটা মোটর ভাবো, আমরা যে ইন্ডাক্টরের বেসিক প্রিন্সিপালটা পড়েছি, ইন্ডাক্টরের মধ্যে যখন তুমি এখানে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করবে, ইন্ডাক্টর ডাজ নট অ্যালাউ সাডেন চেঞ্জ ইন কারেন্ট, তো সেই জন্য এর একপাশে একটা ভোল্টেজ তৈরি হবে। তাহলে এই যে ভোল্টেজটা অ্যাপ্লাই করেছি আর যে ভোল্টেজটা ইনডিউসড হচ্ছে, দুটো অপোজিট পোলারিটিতে আছে। তাহলে এটাকে বোঝানোর জন্য আমাকে এখানে এই মাইনাস সাইনটা ইন্ডিকেট করতে হচ্ছে অ্যাজ পার লেনজেস ল, ঠিক আছে? এটা হচ্ছে ফার্স্ট ব্যাপার। এটা আমাকে বুঝতে হবে যে কিভাবে ভোল্টেজটা তৈরি হচ্ছে। হোয়াট ইজ ইএমএফ ইনডিউসড? ইএমএফ ইনডিউসড মানে কি, ঠিক আছে? এইটা কি আমি একটা ডিসি মেশিনের ক্ষেত্রে ব্যাক ইএমএফ বলছি, ডিসি মোটরের ক্ষেত্রে ব্যাক ইএমএফ বলছি, এটাকেই আমি একটা জেনারেটেড ভোল্টেজ বলছি ইন দ্য কেস অফ তোমার সিনক্রোনাস জেনারেটর, ঠিক আছে? ডিসি জেনারেটরের ক্ষেত্রে জেনারেটেড ভোল্টেজ বলছি। নেক্সট যে সম্পর্কটা চলে আসে সেটা হচ্ছে এই ইম্পর্টেন্ট রিলেশনশিপ গুলোর মধ্যে, সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল ডিগ্রি আর মেকানিক্যাল ডিগ্রির মধ্যে সম্পর্কটা কি। মানে এই ইলেকট্রিক্যাল ডিগ্রি আর মেকানিক্যাল ডিগ্রির ব্যাপারটা কি ভালো করে বুঝবে। যদি আমার কাছে দুটো পোল থাকে, ধরো আমার কাছে একটা নর্থ পোল আছে, একটা সাউথ পোল আছে, ঠিক আছে? নর্থ পোল আর সাউথ পোলের মধ্যে এই যে গ্যাপটা, ঠিক আছে, এই গ্যাপটাকে ইন টার্মস অফ ইলেকট্রিক্যাল ডিগ্রি যদি লিখতে চাই, দিস ইজ ফিক্সড অ্যাট 180 ডিগ্রি, ঠিক আছে? যে কোনো পাশাপাশি থাকা যে কোনো দুটো নর্থ পোল আর সাউথ পোলের মধ্যে ইলেকট্রিক্যাল ডিগ্রি ইজ অলওয়েজ ফিক্সড অ্যাট 180 ডিগ্রি। বাট মেকানিক্যাল ডিগ্রিটা ফিক্সড নয়। কিরকম ভাবে? ধরো আমি একটা আর্মেচার নিয়েছি, সেই আর্মেচারের মধ্যে আমি চাইলে দুটো পোল ইউজ করতে পারি, ঠিক আছে? তাহলে ওদের মধ্যে দেখো ফিজিক্যাল যে সেপারেশনটা, ফিজিক্যাল যে অ্যাঙ্গেলটা তৈরি করছে, সেই ফিজিক্যাল অ্যাঙ্গেলটাও 180 ডিগ্রি হচ্ছে। কিন্তু যদি আমি একটা জায়গায় দুটো জায়গায় চারটে পোল করে দিই, তাহলে আমার নর্থ পোলটা এখানে চলে এলো, সেকেন্ড সাউথ পোলটা এখানে চলে এলো, ওদের ফিজিক্যাল সেপারেশনটা হয়ে গেল 90 ডিগ্রি, ফিজিক্যাল সেপারেশনটা কমে গেল, ঠিক আছে? তাহলে একটা হচ্ছে ফিজিক্যাল সেপারেশন, একটা হচ্ছে ইলেকট্রিক্যাল ডিগ্রি। মানে এই যে ফিজিক্যাল সেপারেশনটা হলো, এইটাকে আমরা মেকানিক্যাল ডিগ্রি বলে থাকি, থিটা এমডি, দ্যাট ইজ p/2 ইনটু থিটা মেকানিক্যাল। আমরা ক্যালকুলেশন করে দেখেছি থিটা ইলেকট্রিক্যাল ইকুয়াল টু p/2 ইনটু থিটা মেকানিক্যাল, ঠিক আছে? যদি p এর ভ্যালু 2 হয়, যখন আমি দুটো পোল ইউজ করেছিলাম, তখন যেটাই থিটা ইলেকট্রিক্যাল ডিগ্রিকে আমি যখন 180 ডিগ্রি লিখছি, সেটাই তোমার এই ক্ষেত্রেও সেম হয়ে যাচ্ছে। তারপর যত পোলের সংখ্যা বাড়ছে, ঠিক আছে, তত থিটা মেকানিক্যালের পরিমাণটা কমে যাচ্ছে, আস্তে আস্তে থিটা মেকানিক্যালটা তোমার ছোট হতে থাকছে। তো এই সংখ্যাটা নির্ভর করে হচ্ছে ফিজিক্যাল স্পেসিং। থিটা মেকানিক্যাল ডিগ্রি অ্যাকচুয়ালি রিপ্রেজেন্টস দ্য ফিজিক্যাল স্পেসিং বিটুইন টু পোলস, ঠিক আছে? সেটা বোঝার জন্য। এইবার দেখো এখানে একটা ছবি ড্র করা হচ্ছে। দিস পিকচার ইজ ভেরি ইম্পর্টেন্ট, তোমাকে বুঝতে হবে, ঠিক আছে? কিছু কিছু ক্লাসে আমি হয়তো পড়িয়েছিলাম, কিছু কিছু ক্লাসে হয়তো ভুলে গেছিলাম, বলা হয়নি, ঠিক আছে? তো এইখানে একটা যে কোনো আর্মেচার নেওয়া হয়েছে, যে কোনো আর্মেচারকে আমি ধরো ডাইরেক্টলি দুটো ভাগে ভাগ করেছি, এইরকম ভাবে হরিজন্টালি একটা ভাগ করেছি, একটা ভার্টিক্যালি ভাগ করেছি, একটা হরিজন্টালি ভাগ করেছি। এই হরিজন্টাল বা ভার্টিক্যাল এই যে ডিভিশন, এইগুলোকে বলা হয় ডাইরেক্ট অ্যাক্সিস। তুমি এইভাবেও করতে পারো, এইভাবেও করতে পারো। এবার সেগুলোকে যদি একটা পার্টিকুলার অ্যাঙ্গেলে করা হয়, তখন সেটাকে বলা হয় কোয়াড্রেচার অ্যাক্সিস, ঠিক আছে? এটা কিছুই নয়, একটা স্ফিয়ারকে এইরকম দুটো বা চারটে অ্যাক্সিস এরকম ভাবে ভাগ করা যায়, ঠিক আছে? সেইটাই এটা রিপ্রেজেন্টেশন আর কিছু।
এই কিউ হচ্ছে কোয়াড্রেচার অ্যাক্সিস আর ডি হচ্ছে ডাইরেক্ট অ্যাক্সিস। বলছে an axis which makes a 90-degree angle with the flux lines is considered as magnetic neutral axis. ঠিক আছে, that is induced voltage is 0 or minimum at magnetic neutral axis. যে অ্যাক্সিসটা ফ্লাক্স লাইন্স এর সঙ্গে 90 ডিগ্রি কোণ করবে তাকে আমরা বলবো ম্যাগনেটিক নিউট্রাল অ্যাক্সিস। এবার হতেই পারে যে এইখানে এই দিক থেকে এইদিকে ফ্লাক্স লাইন্স ধরো ফ্লো হচ্ছে 2 পোল মেশিনের ক্ষেত্রে ধরো, এবার আমার যে কন্ডাক্টর গুলো আছে সেগুলো আমি এই দিক বরাবর চলে এসেছি, এই দুটো সাইডে চলে এসেছি, তো সেক্ষেত্রে এই অ্যাঙ্গেলটা এরকম ভাবে 90 ডিগ্রি তোমার ধরে নিচ্ছে। এখানে ওই বিভিন্ন মেটেরিয়াল গুলোর কথা লেখা হয়েছে, কোথায় কোন মেটেরিয়াল ইউজ করা হয়। ইয়কে কাস্ট আয়রন, কাস্ট স্টিল, আর্মেচারে সিলিকন স্টিল অ্যালয়, কমিউটেটরে কি জিনিস ইউজ করা হয়, ব্রাসে কি ইউজ করা হয়। সো দিস অল কোশ্চেনস আর দেয়ার। এখানে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন থাকে যে ব্রাসের প্লেসমেন্ট কোথায় করা উচিত। ফিজিক্যালি যদি তুমি দেখো তাহলে সেটা ফিজিক্যালি অ্যালং ডি অ্যাক্সিস করা উচিত, ডাইরেক্ট অ্যাক্সিস মানে এইরকম ভাবে করা উচিত। কিন্তু যখন আমরা ড্র করি স্কিমেটিক্যালি ড্রয়িং এর ক্ষেত্রে কোয়াড্রেচার অ্যাক্সিসে আমরা প্লেস করে থাকি। বিয়ারিং কি দিয়ে হয় এগুলো সমস্ত বলা আছে। নেক্সট হচ্ছে দেখো আর্মেচার ওয়াইন্ডিং। এই জিনিসটা আমি আগেও বলেছি, আবারও বলছি, আর্মেচার ওয়াইন্ডিং থেকে প্রত্যেক পরীক্ষায় কোশ্চেন আসবে। আর্মেচার ওয়াইন্ডিং এর যে ডিফারেন্ট টার্মস গুলো আছে সেগুলো আমাকে জানতে হবে। প্রথমত হচ্ছে কয়েল স্প্যান। কয়েল স্প্যান মানে কি, ধরো এইটাকে আমরা বলে থাকি একটা সিঙ্গেল টার্ন কয়েল, এইটাকে আমরা বলে থাকি একটা সিঙ্গেল টার্ন কয়েল। এবার এই সিঙ্গেল টার্ন কয়েলের এই যে পোর্শনটা হলো, কাজ করছে না কেন, ধরো পেনটা চেঞ্জ করতে হবে। এইটা হচ্ছে আমার কাছে কন্ডাক্টর, এই দুটোকে আমরা বলি কন্ডাক্টর। কন্ডাক্টর হচ্ছে এইটুকু পোর্শন, ঠিক আছে, এইটুকু পোর্শনকে আমরা বলতে কি কন্ডাক্টর। দুটো কন্ডাক্টর কানেক্টেড থাকে এন রিং দিয়ে, ঠিক আছে। আচ্ছা, এই যে কন্ডাক্টরটা দিয়ে একটা সিঙ্গেল দুটো কন্ডাক্টর থাকে, এই যে ফরমেশনটা তৈরি হয় এটাকে বলা হয় সিঙ্গেল টার্ন কয়েল। সিঙ্গেল টার্ন কয়েল। স্যার এটা এন্ড রিং হবে নাকি ওভারহ্যাং হবে? হ্যাঁ, এটা এন্ড রিং হবে নাকি ওভারহ্যাং হবে? সরি এন্ড রিং বলছি, ভুল বলেছি, এটাকে বলে ওভারহ্যাং। এন্ড রিং না, ওভারহ্যাং, সরি সিঙ্গেল টার্ন কয়েল, সিঙ্গেল টার্ন কয়েল বলে। এবার এই কয়েলগুলোর দুটোর মধ্যে যে ফিজিক্যাল ডিসপ্লেসমেন্ট থাকে এটাকে বলা হয় কয়েল স্প্যান হিসেবে। দুটো ফিজিক্যাল যে ডিসপ্লেসমেন্ট থাকে তাদেরকে বলা হয় কয়েল স্প্যান হিসেবে। এইবার একটা শব্দ আছে যেটাকে বলে পোল স্প্যান বা পোল পিচ। পোল স্প্যান বা পোল পিচ মানে কি, ধরো একটা নর্থ পোল একটা সাউথ পোল, পাশাপাশি দুটো নর্থ পোল বা সাউথ পোল, এদের মাঝে যে গ্যাপটা আছে, ঠিক আছে, the distance between two adjacent poles or the armature periphery, এটাকে বলা হচ্ছে তোমার পোল পিচ বলে। এবার কয়েল পিচ আর পোল পিচ বা কয়েল স্প্যান অথবা পোল স্প্যান এই দুটো যদি সমান হয়ে যায় তখন এটাকে বলা হচ্ছে ফুল পিচ কয়েল, ঠিক আছে। এবার যদি দুটো আনইকুয়াল হয়, ধরো কয়েল স্প্যানটা ছোট হলো, তখন সেটাকে শর্ট পিচ কয়েল বলে। এইভাবে অনেক ভাগ থাকে। যখন ys equal to yp, that is called as ফুল পিচ কয়েল। এবং ফুল পিচ কয়েলেই আমরা যে ইনডিউসড ভোল্টেজটা পাই, দ্যাট ইজ ম্যাক্সিমাম ভোল্টেজ দ্যাট ইজ ইনডিউসড। In a DC machine, armature windings are full pitch type and closed type, ঠিক আছে। ক্লোজ টাইপ আর ওপেন টাইপ ওয়াইন্ডিং হয়ে থাকে। ওপেন টাইপ ওয়াইন্ডিং কথাটার মানে হচ্ছে এইরকম, একটা সিম্পল এক্সাম্পল থেকে বুঝতে পারবে। তোমরা যদি 3 ফেজ ইন্ডাকশন মোটর দেখে থাকো, তার যে টার্মিনাল বক্সটা আছে, তার টার্মিনাল বক্সে দেখবে 6টা এরকম পয়েন্ট খোলা অবস্থায় থাকে, because we have the option of connecting those either in delta or in star. যে অপশনটা আমার কাছে কিন্তু ডিসি মেশিনে থাকে না। ফিল্ড ওয়াইন্ডিং বা আর্মেচারের যে কন্ডাক্টর গুলো ছিল ওপেন অবস্থায় থাকে না। তো এসি মেশিনস এর ক্ষেত্রে আমরা ওপেন ওয়াইন্ডিং ইউজ করে থাকি, আর ডিসি মেশিনস এর ক্ষেত্রে আমরা ক্লোজড ওয়াইন্ডিং ইউজ করে থাকি। এটা অনেক পরীক্ষায় জিজ্ঞেস করে। মাল্টিপ্লেক্স ওয়াইন্ডিং দেখো, মাল্টিপ্লেক্স ওয়াইন্ডিং কি করে, ইনক্রিজেস দ্য নাম্বার অফ প্যারালাল পাথস, কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি আর লোড ক্যাপাবিলিটিকে বাড়িয়ে দেয়। অ্যাডভান্টেজ ফর ওয়েভ ওয়াইন্ডিং। ওয়েভ ওয়াইন্ডিং এর ক্ষেত্রে এটা অ্যাডভান্টেজেস হয়ে থাকে। আমরা জেনারেলি দুটো টাইপের ওয়াইন্ডিং করেছি, একটা ল্যাপ ওয়াইন্ডিং, একটা ওয়েভ ওয়াইন্ডিং। ডিফারেন্স বলো তো, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ল্যাপ ওয়াইন্ডিং এন্ড ওয়েভ ওয়াইন্ডিং? ফান্ডামেন্টাল ডিফারেন্স কি আছে একটা ল্যাপ আর ওয়েভের মধ্যে?
কোনো জায়গায় আমি কখন ল্যাপ ওয়াইন্ডিং ইউজ করবো, কখন ওয়েভ ওয়াইন্ডিং ইউজ করবো? স্যার যখন হাই কারেন্ট, যখন হাই কারেন্ট, যখন হাই কারেন্ট রিকোয়ারমেন্ট থাকবে তখন ল্যাপ ইউজ করবো, আর হাই ভোল্টেজ অ্যাপ্লিকেশন থাকবে তখন ওয়েভ ওয়াইন্ডিং ইউজ করবো। থাকবে তখন আমরা ল্যাপ ওয়াইন্ডিং ইউজ করবো। আর যখন হাই ভোল্টেজ রিকোয়ারমেন্ট থাকবে তখন আমরা ওয়েভ ওয়াইন্ডিং ইউজ করবো।